আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। তো রমজানের শুরুতে বা রমজানের পূর্বে আমাদের হয়তো এটা আজকেই স্মার্ট বোর্ডের লাস্ট ক্লাস, হয়তো রমজান মাস আরও কয়েকটা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো যাই হোক, আজকের ক্লাসটা মূলত আমার যে ব্যাচটা বর্তমানে রানিং, ইসিজিপি ব্যাচ 5 এবং রিপোর্ট অ্যানালাইসিসের ব্যাচ, দুটা ব্যাচ এখন রানিং চলতেছে, দুটাই ফর ফ্রেশ নিউ গ্র্যাজুয়েট ডক্টরদের জন্য। তো রিপোর্ট অ্যানালাইসিস ব্যাচ এবং জিপি ব্যাচ দুটাই বলতে গেলে একটাই। হ্যাঁ, যারা আমার জিপি ব্যাচে আছেন তারা জিপির ক্লাসগুলো প্রতিটা টপিক ওয়াইজ ইনভেস্টিগেশনগুলো আমি বুঝাই দিই। ধরেন আমি ক্লাস নিচ্ছি হেমাটোলজির অ্যানিমিয়া, তখন আমি একটা সিবিসি ইন্টারপ্রিটেশন করে দিই, ইন্টারপ্রেট করে কিভাবে আমরা কোন অ্যানিমিয়াতে ডায়াগনোসিস করবো সেভাবে আমরা ক্লাস ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু আলাদা একটা জিপি ব্যাচে পড়াই ফেলি। তারপরও আমি সবার সুবিধার্থে শুধুমাত্র ইনভেস্টিগেশনের উপর আলাদা কিছু সেশন রাখতেছি, হ্যাঁ, যেটা নাম দিচ্ছি রিপোর্ট অ্যানালাইসিস ব্যাচ। ওকে, রিপোর্ট অ্যানালাইসিসে অলরেডি দুটা ক্লাস নিছি, এটা আজকে থার্ড ক্লাস সিবিসির উপর। আর এই এক সিবিসির উপর চাইলে 5-10টা ক্লাস অনায়াসে নেওয়া যাবে, এত ইনফরমেশন এই সিবিসির ভেতর আছে। তারপরও আপনারা যারা আমার এই ক্লাসটা করতেছেন তারা সবাই পাস করে ফেলছেন, তারা সবাই ডক্টর, তারা সবাই চেম্বার করতেছেন। সুতরাং আপনাদেরকে যদি আমি এখন এফসিপিএস পার্ট 1 ব্যাচের মতো করে থিওরিটিক্যালি বোঝাই, নিউট্রোফিল বাড়ে কি কি কারণে, নিউট্রোফিল কমে কি কি কারণে, এটা বাড়ে কি কি কারণে, এটা কমে কি কি কারণে, এভাবে দৌড়ে যদি সবগুলো বোঝাই, কোনটার নর্মাল লেভেল কত, কোনটার কখন বাড়ে বা কি করে না করে, আমি যদি একদম সব ডিটেইলসে আপনাদেরকে বলি, আপনারা এই ক্লাসে কনসেন্ট্রেশন রাখতে পারবেন না। রেদার এই ক্লাসটা আমি নিচ্ছি এমনভাবে, আপনি চেম্বার করতেছেন, একটা পেশেন্ট এইভাবে আসলো, এই জিনিসটা পাইলেন, এখন কি করবেন, এইভাবে হচ্ছে আমি অ্যাপ্রোচটা নিচ্ছি। কিভাবে সিবিসি ইন্টারপ্রিটেশন চেম্বারে করবেন। ওকে, হয়তো একটা বা দুটা ক্লাস লাগতে পারে, তারপরও আমি চেষ্টা করতেছি অ্যাটলিস্ট চেম্বার ওরিয়েন্টেড হয়ে ক্লাসটা নেওয়ার। রেদার আমি ওরকম থিওরিটিক্যালি অত বেশি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিব না। ওকে, সো এই ভিডিওটা মূলত চেম্বারে জিপি একজন ডক্টর হিসেবে একটা সিবিসি আসলে কি কি করতে হবে, কি কি ভাবতে হবে, এটার জন্য। ইটস নট লাইক যে আপনি হ্যামাটোলজিস্টের মতো করে সিবিসি ইন্টারপ্রিটেশন করবেন, হ্যামাটোলজিস্টের মতো সিবিসি ইন্টারপ্রিটেশন করে রোগ ডায়াগনোসিস করবেন, ওরকম লেভেল আপনাকে হয়তো আমি এরকম ইনফরমেশন দিতে পারবো না। তারপরে কাছাকাছি দেবো যেটাতে অ্যাটলিস্ট আপনি জিপি চেম্বার থেকে একটা পেশেন্ট হ্যামাটোলজিস্টকে রেফার করতে পারবেন। ওকে, শুরু করি। বিসমিল্লাহ। এখানে আমি আসলে অনেকগুলো স্লাইড রাখছি, সবগুলো আমার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, হয়তো আমার চেম্বারে অথবা আমার ওয়ার্ডে, সবগুলোই। তো দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডের একটা আমাদের সিএমসি একটা সিবিসি রিপোর্ট। এখানে আমি সিবিসির সাথে ফেরিটিন, টিআইবিসি, তারপর হচ্ছে আপনার অনেক ইনফরমেশন আমি এখানে রাখছি। ওকে, যাই হোক, আমি হয়তো আপাতত অত ডিটেলস একদম সব আজকে আলোচনা করব না। এখানে স্লাইড তো অনেক, হ্যাঁ, সবগুলো স্লাইড তো হয়তো একদিন আমার পক্ষে শেষ করা সম্ভব নাও হতে পারে। ওকে, তারপর আমি যেটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে শেষ করিয়ে দেবো আজকের দিনে। ওকে, আচ্ছা, আমি একটু স্লাইডগুলো সব একবার নিজেই দেখে নিচ্ছি আর কি। হ্যাঁ, বেশ অনেকগুলো। হ্যাঁ, সবগুলো হয়তো একদিন আলোচনা করবো না, তারপর আমরা মোটামুটি ইনশাল্লাহ যেটুকু পারা যায় আর কি, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। ঠিক আছে, দেখেন, বিসমিল্লাহ। দেখেন, এটা একটা সিবিসি রিপোর্ট, একদম শুরুতে যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা সিবিসি রিপোর্ট। এই একটা সিবিসি রিপোর্টে আপনারা শুরুতে উপরে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন, শুরুতে দেখতে পাচ্ছেন টোটাল কাউন্ট। তো টোটাল কাউন্টার আন্ডারে কি কি আছে দেখেন। টোটাল কাউন্টার আন্ডারে মূলত আমরা ডাব্লিউবিসি কাউন্টটাকেই মূলত ইন্ডিকেট করি। ওকে, সো ডাব্লিউবিসি টোটাল, আমরা যখন বলি টোটাল কাউন্ট কত, আমরা ইউজুয়ালি ডাব্লিউবিসিটাকেই আমরা বলি। ওকে, সো মাথায় রাখবেন, টোটাল কাউন্ট বলতে ইউজুয়ালি আমরা ডাব্লিউবিসি এবং তার যে টাইপসগুলো আছে সেগুলোর কাউন্টটাই বুঝি। ওকে, এবং কাউন্টটা আইদার
অনেক সময় পার্সেন্টেজে বলতে হয়, অনেক সময় নিউমেরিক্যালি বলতে হয়। ওকে, আমরা দুইভাবে একটু আইডিয়া রাখবো। ওকে, দেখেন একটা পেশেন্টের, এই পেশেন্টের কথাই যদি আমি বলি, WBC কাউন্ট কত? 13,000। নর্মালি কত থাকে? 4 থেকে 11,000। ওকে, তাহলে WBC কাউন্ট একটা পেশেন্টের যখন আপনি 13,000 দেখবেন, কথার কথা আপনার মাথায় সবার আগে কি ট্রিগারিং করবে? এই পেশেন্টের আইদার কোনো একটা ইনফেকশন আছে অথবা কোনো একটা ইনফ্লামেশন আছে। ওকে, তাহলে ইনফেকশন, ইনফ্লামেশন এই দুইটাই একজন জিপি ডক্টর হিসেবে আপনাকে ট্রিগার করবে। তাহলে নিশ্চয়ই আপনি এই সিবিসিটা তাকে কেন দিচ্ছেন? নিশ্চয়ই কোনো না কোনো ইনফেকশনের কি ছিল? ফিচার্স ছিল। কি ছিল? হয়তো ফিভার ছিল, সর থ্রোট ছিল, কাফিং ছিল, অ্যাবডোমিনাল পেইন ছিল, কোনো একটা জায়গায় কোনো একটা অ্যাবসেস ছিল। ওকে, এরকম কোনো একটা কিছু দেখিয়ে তো আপনি এই সিবিসিটা দিচ্ছেন, তাই না? তাহলে এই সিবিসিতে যখন আপনি টোটাল কাউন্ট বাড়তি পাচ্ছেন, আপনার মাথায় ট্রিগার করতেছে দেয়ার মে বি এ ইনফেকশন অর ইনফ্লামেশন। এইটা পেশেন্টকে আপনি কি বুঝে দিচ্ছেন সেই অনুযায়ী এখন অ্যাপ্রোচ নেবেন। ওকে, এখন আপনাকে আমি টোটাল কাউন্ট বাড়ার যদি 10টা কারণ এখন মুখস্থ করাই হবে, কখনোই দরকার নেই। কেন? এটা আপনি প্র্যাকটিস করতে করতে জেনে যাবেন। একটা পেশেন্ট আসলে ধরেন আপনার ফিভারের পেশেন্ট, 10 দিনের ফিভার, একটা সিবিসি দিলেন, টোটাল কাউন্ট বাড়তে পাচ্ছেন, তার মানে একটা ধরে নেবেন যে তার ভেতরে একটা কি আছে? ইনফেকশন অর ইনফ্লামেশন আছে। সহজ হিসাব। এবার আসি, টোটাল কাউন্ট যখন বাড়তি পাবেন অফ WBC, সেকেন্ড আপনার চোখ কোথায় যায়? ইউজুয়ালি আমাদের যায় কোথায়? নিউট্রোফিল কাউন্ট কত? নিউট্রোফিল কাউন্ট কত? নিউট্রোফিল কাউন্ট কত এখানে দেখেন, ইউজুয়ালি থাকে কত? 2 থেকে 7,000-এর মধ্যে। এখানে কত? প্রায় 8,500। ওকে, তার মানে 7-এর চেয়ে বাড়তি, তার মানে নিউট্রোফিল কাউন্ট বাড়ছে, টোটাল কাউন্ট WBC বাড়ছে। তার মানে এটাকে যদি আপনি ইন্টারপ্রিটেশন করেন কি দাঁড়ায়? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, মোস্ট কমন কজ ইনফেকশন। সহজ হিসাব। তাহলে এইটুকু ইন্টারপ্রিটেশন সহজে করা যেতে পারতেছে। তাহলে নিউট্রোফিল কাউন্ট বাড়ে কোথায়? ইউজুয়ালি বলেন ইনফেকশন, ইনফ্লামেশন। WBC বাড়ে কোথায়? ইনফেকশন, ইনফ্লামেশন। এবার আসি স্পেসিফিক যদি বলি, নিউট্রোফিল কাউন্ট কোন ধরনের ইনফেকশনে বাড়ে? ব্যাকটেরিয়াল, ভাইরাল নাকি ফাঙ্গাল? তাহলে আমি যদি এটাকে একটু বলি, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল এই দু রকম ইনফেকশনে ইউজুয়ালি নিউট্রোফিল কাউন্ট বাড়ে। ওকে, তাহলে ভাইরাল ইনফেকশনে কোনটা বাড়বে? ভাইরাল ইনফেকশনে লিম্ফোসাইট কাউন্ট বাড়বে। ওকে, তাহলে লিম্ফোসাইট কাউন্ট ইউজুয়ালি বাড়বে কোন জায়গায় বলেন? ইনফেকশন কি দিয়ে হলে? ভাইরাল দিয়ে। এখন কথা হচ্ছে ব্যাকটেরিয়ালি কি বাড়তে পারে না? বাড়তে পারে, অসম্ভব কিছু না। তবে ভাইরালের জন্য লিম্ফোসাইট, ব্যাকটেরিয়ার জন্য নিউট্রোফিল। আর টোটাল কাউন্ট অফ WBC ইউজুয়ালি যে কোনো একটা ইনফেকশনকে ইন্ডিকেট করে। ওকে, মনোসাইট ইনফেকশনকে ইন্ডিকেট করে। খুব বেশি জিপি চেম্বারে আমরা মনোসাইটের দিকে তাকাই না। চেম্বারে আপনি কি দেখাবেন? WBC, তারপর কিসের দিকে তাকাবেন? নিউট্রোফিল, তারপর কিসের দিকে তাকাবেন? লিম্ফোসাইট। মনোসাইট ইউজুয়ালি তাকায় না। তারপর তাকে কার দিকে? ইউসোনোফিল। কোথায় বাড়ে? কোন একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, যেমন একটা পেশেন্টের একজিমা আছে, একটা পেশেন্টের অ্যাজমা আছে, একটা পেশেন্টের একটা কোন আর্টিকেরিয়াল বারবার রেশ হচ্ছে, হাইভস, রেডনেস, ইচিলেশন হয় কোনো একটা ফুড খাওয়ার পরে, চিংড়ি খাওয়ার পর হচ্ছে। তাহলে এই ইউসোনোফিল কাউন্ট ইউজুয়ালি কাকে ইন্ডিকেট করে? কোন একটা অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি সিচুয়েশনকে ইন্ডিকেট করে। ওকে, তাহলে এইটুক মাথায় রাখেন, অত আহামরি মাথায় রাখবেন না, এইটুক মাথায় রাখলে আপনার ইন্টারপ্রিটেশনে সহজ হবে। পার্সেন্টেজ এটা কিসের মতো? অনেক সময় এই যে এখানে নিউট্রোফিল কাউন্ট বাড়ছে না, এই অনেক সময় পার্সেন্টেজ এটা নাও বাড়তে পারে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, RBC কাউন্ট ইউজুয়ালি এখানে নর্মাল। RBC কাউন্টের ইম্পর্টেন্স কি? অনেক সময় কম থাকতে পারে। কখন? এনিমিয়া থাকলে, তখন অবশ্যই তার কি কম থাকতে পারে? হিমোগ্লোবিন কম থাকতে পারে। এই পেশেন্টের আপনি যদি কি দেখেন, আমরা হিমোগ্লোবিন যদি দেখি কত লেখা? 15.6 উইদিন নর্মাল লিমিট। এটা একটা মেল পেশেন্ট ছিল, যেহেতু আমি রিপোর্টগুলো অলমোস্ট সবগুলো মনে আছে অলমোস্ট। এটা একটা মেল পেশেন্ট, হিমোগ্লোবিন কত আছে? 15 আছে। হিমোগ্লোবিন নর্মাল, RBC নর্মাল। এই দুটোর ইম্পর্টেন্স এই পেশেন্টের ক্ষেত্রে নাই। ওকে, এইবার এখানে আর কি দেখা যায়? হেমাটোক্রিট। এখানে আর কি দেখা যায়? হেমাটোক্রিট। কথা হচ্ছে হেমাটোক্রিটের ইম্পর্টেন্স কি? হেমাটোক্রিটের ইম্পর্টেন্স কি মাথায় রাখবেন? ইউজুয়ালি হিমোগ্লোবিনের 3 টাইম বেশি হয়। হেমাটোক্রিট কত টাইম বেশি হয়? 3 গুণ বেশি হয়। ওকে, ইউজুয়ালি একটা পেশেন্টের হিমোগ্লোবিন ধরেন 8, হেমাটোক্রিট হতে পারে ধরেন 24 অথবা 25 অথবা 23 অথবা 26, কাছাকাছি। এখন
আপনি জানেন না হেমাটোক্রিটের সাথে হিমোগ্লোবিনের একটা কানেকশন আছে। আপনি কি করলেন, একটা পেশেন্টের হেমাটোক্রিট কম দেখলেন, হিমোগ্লোবিনের দিকে তাকালেনই না, তাহলে আপনি কি এই হেমাটোক্রিট কম আছে বলতে পারবেন? হেমাটোক্রিট কাকে রিপ্রেজেন্ট করে? হিমোগ্লোবিনকে। হিমোগ্লোবিন কমলে হেমাটোক্রিট কমবে, হিমোগ্লোবিন বাড়লে হেমাটোক্রিট বাড়বে। এক্সেপশন হলে তখন আপনি কি চিন্তা করবেন? প্যাথোলজি চিন্তা করবেন। ওকে, তাহলে এই হেমাটোক্রিট কার সাথে কানেক্টেড বলেন? হিমোগ্লোবিনের সাথে কানেক্টেড। কত গুণ থাকে? ইউজুয়ালি 3 টাইমস থাকে। এখানে দেখেন 15 45 হলো না? 3 গুণ হলো তো। আর তাহলে আমি এখানে দৌড়ে 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 আপনাদেরকে টোটাল কাউন্ট সম্পর্কে বললাম, নিউট্রোফিল নিয়ে বললাম, লিম্ফোসাইট নিয়ে বললাম। একটু কয়েকটা জিনিস ইনফরমেশনটা লিখে রাখছি যাতে অনেকগুলো ইনফরমেশন যাতে আপনাদেরকে একটু দিতে পারে। হ্যাঁ, এই যে টোটাল কাউন্ট, হ্যাঁ এই যে টোটাল কাউন্ট আপনার বাড়ে ইউজুয়ালি ইনফেকশনে। এই টোটাল কাউন্ট কমতে পারে না? টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কমতে পারে না? পারে তো। যদি কোনো কারণে দেখেন টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কমছে, তখন কি চিন্তা করবেন? তখন চিন্তা করতে পারেন পেশেন্টের যদি ফিভার থাকে, এটাকে লিউকোপেনিয়া বলতেছি। লিউকোপেনিয়া কোন ধরনের ফিভারে হয়? ভাইরাল ফিভারে হয়। এবং আরও যদি স্পেসিফিকলি বলি, ইউজুয়ালি ডেঙ্গু ফিভারে আপনি লিউকোপেনিয়া অথবা টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কি হবে? কমে যাবে। তাহলে এই যে ডাব্লিউবিসি বাড়লে ইনফেকশন, কমলে ইনফেকশন, বাড়লে ব্যাকটেরিয়াল, কমলে ভাইরালটাকে বেশি আমরা চিন্তা করি। ওকে, তাহলে আর কোথায় এই ডাব্লিউবিসি কমতে পারে? সেপসিস। সেপসিস এটা একটা ইনফেকশনের কমপ্লিকেশন। সেপসিস হলে আপনার টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কমবে। তো সেপসিস আপনার বুঝতে হলে আপনার কি জানতে হবে বলেন? আপনার কিউ সোফা ক্রাইটেরিয়া জানতে হবে। কিউ সোফা ক্রাইটেরিয়া কি? ওখানে 3টা পয়েন্ট আছে। একটা পেশেন্টের একটা ইনফেকশন থাকতে হবে মাস্ট, এরই সাথে পেশেন্টের জিসিএস যদি আপনার কমে যায়, রেসপিরেটরি রেট যদি বেড়ে যায়, পেশেন্টের ব্লাড প্রেশার যদি কি হয় আপনার 100-এর নিচে থাকে। ওকে, এরকম 3টা পয়েন্ট আছে। এই 3টা পয়েন্টের যদি একটা অ্যাটলিস্ট থাকে অথবা 2টা থাকে, সাথে যদি ইনফেকশনের ফিচার্স থাকে, তখন আমরা সেটাকে বলি কি? সেপসিস। তাহলে একটা পেশেন্টের ধরেন ফিভার আছে, ব্লাড প্রেশার চেক করে পাচ্ছেন 80-40, মনে হচ্ছে শ্বাস অনেক জোরে জোরে নিচ্ছে, টোটাল কাউন্ট দেখলেন কম, তাহলে আপনি ধরতে পারেন পেশেন্ট সেপসিসে আছে। পেশেন্টটাকে ইমিডিয়েটলি কি করা উচিত? অ্যাডমিট করা উচিত। ওকে, সেপটিক শক আবার বলবেন না। সেপটিক শক বলতে হলে আপনার কি করতে হবে? তাকে আগে কোন একটা ম্যানেজমেন্ট দিতে হবে, ফ্লুইড দিতে হবে, আইনোট্রপিক এজেন্ট দিতে হবে। এজেন্ট দেওয়ার পরও ব্লাড প্রেশার না উঠলে তখন সেপটিক শক বলে। আশা করি সেপসিসের বেসিক 3টা কথা মাথায় থাকবে, কিউ সোফা ক্রাইটেরিয়া প্লাস ইনফেকশন, আর ইনভেস্টিগেশনের মধ্যে টোটাল কাউন্ট ফল করবে। তাহলে ডেঙ্গু বললাম, ভাইরাল ফিভার যেখানে ডাব্লিউবিসি কমে। আর কি বললাম? সেপসিস বললাম। আর কি আছে বলেন? একটা ব্যাকটেরিয়াল ফিভার আছে যেটাতে টোটাল কাউন্ট কমে, টোটাল কাউন্ট অফ নিউট্রোফিল কমে, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কমে। ফিভারটার নাম কি? ইনফেক্টিভ ফিভার। ব্যাকটেরিয়ালের মধ্যে সেটার নাম হচ্ছে এন্টেরিক ফিভার। তাহলে টাইফয়েড জ্বরে টোটাল কাউন্ট কমে, টোটাল কাউন্ট অফ হোয়াট? ডাব্লিউবিসি কমে, টোটাল কাউন্ট অফ নিউট্রোফিল কমে। কোথায়? টাইফয়েড ফিভারে। মাথায় থাকবে তো না? ব্যাকটেরিয়াল ফিভার তবে কমে যায়, সেটা হচ্ছে কি? এন্টেরিক ফিভার। এই ছাড়া পেশেন্টের যদি কোনো একটা অটো ইমিউন ডিজিজ থাকে, সেক্ষেত্রে টোটাল কাউন্ট কমতে পারে, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কমতে পারে। তাহলে আমি যদি সামারাইজ করি, কি সামারাইজ করব? কি কি কারণে, সরি ও, আমি যদি একটু সামারাইজ করি, কি কি কারণে ডাব্লিউবিসি কমলো? একটা কি দাঁড়ালো বলেন? ভাইরাল ফিভার। এবং সেটা কি বলেন? ডেঙ্গুটাকে স্পেসিফিকলি বললাম। আর কি বললাম বলেন? সেপসিস। সেপসিসের ক্ষেত্রে কি মাথায় রাখতে বলছি? কিউ সোফা ক্রাইটেরিয়া। কয়টা পয়েন্ট বললাম? 3টা। কি কি? রেসপিরেটরি রেট বাড়বে, জিসিএস কমবে, ব্লাড প্রেশার কম থাকবে। হ্যাঁ, এগুলোর সাথে অবশ্যই কি থাকতে হবে? একটা ইনফেকশনের হিস্ট্রি থাকতে হবে। ওকে, আর কি কারণে ডাব্লিউবিসি কমে? এন্টেরিক ফিভার। আর কি কারণে কমে? অটো ইমিউন ডিজিজ। কোন একটা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে, তার টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি কমতে পারে। নিউট্রোপেনিয়া, নিউট্রোপেনিক সেপসিস, এই টার্মগুলো তখন চলে আসে। জিপি চেম্বারে এত মাথায় রাখা লাগবে না, রেদার মাথায় রাখেন ডাব্লিউবিসি কম পেলে এই 3-4টা কথা মাথায় রাখেন। ওকে, ডাব্লিউবিসি বেশি
একটু আগে বললাম ইনফেকশন, ইনফ্লামেশন, এইটুকুই পাবেন, খুব বেশি ভাবতে হবে না। তাহলে ডাব্লিউবিসি নিয়ে ইন ডিটেলস আমার বলা শেষ। নিউট্রোফিল বাড়ে কোথায় বলছিলাম? ইনফেকশন, ইনফ্লামেশন। নিউট্রোফিল বাড়ে কোথায়? ইনফেকশন, ইনফ্লামেশন। ওকে, আর ইনফেকশনের মধ্যে কি? ব্যাকটেরিয়াল ফিভার। আর কি বললাম? ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এগুলোতে কি হয়? নিউট্রোফিল কাউন্ট বাড়ে। আর নিউট্রোফিল কাউন্ট কমে কখন? ভাইরাল ফিভারে। আর কোথায় কমে? এন্টেরিক ফিভারে। আর কোথায় কমতে পারে? কোনো একটা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে, নিউট্রোপেনিয়া হতে পারে। ওকে, তাহলে নিউট্রোফিল কাউন্ট বাড়ে বলছিলাম, ইনফেকশন, ইনফ্লামেশন, আর কমে কখন? এন্টেরিক ফিভার। আর কি বললাম? আপনার কোনো একটা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে, তাদের নিউট্রোফিল কাউন্ট কমতে পারে। আর ইউসোনোফিল কাউন্টের কথা বলে ফেলাম, অ্যালার্জি, একজিমা, অ্যাজমা, সেগুলো। লিম্ফোসাইট বলছিলাম বাড়ে কখন? ভাইরাল ফিভারে বাড়ে। ব্যাকটেরিয়াল ফিভার যদি পেশেন্ট কি হচ্ছে, ধরেন রিকভারি হচ্ছে, তখনও বাড়তে পারে। ওকে, এগুলো আমি আরেকবার কেন খাতা দেখে নিচ্ছি, আপনাদেরকে তখন যা বললাম সেগুলো সব বলছি কিনা, কোনো পয়েন্ট মিস গেছে কিনা, সেজন্য একটু দেখে নিচ্ছি। ওকে, তাহলে মোটামুটি আমরা এইটুক আইডিয়া হয়ে গেল। আর ইউসোনোফিল শেষ, পার্সেন্টেজ শেষ। এবার আমরা কোথায় আসি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নিয়ে আলাদা ক্লাস নেওয়া লাগবে। কেন? হিমোগ্লোবিন কমলে কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটা অনেক ডিটেলসে অনেক কিছু আলোচনা করা যাবে। ওকে, আমি হিমোগ্লোবিন নিয়ে আজকে খুব বেশি কথা বলতেছি না, রেদার এইটুক বলি, হিমোগ্লোবিনের সাথে কার কানেকশন আছে বলেন? হিমোগ্লোবিনের সাথে কার কানেকশন আছে? হেমাটোক্রিটের কানেকশন আছে, আরবিসির কানেকশন আছে, এটা মাথায় রাখেন। এখন আসি হেমাটোক্রিট নিয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, যেটা শেষ করি না এখনো। হেমাটোক্রিট সাথে যদি রেশিও না মিলে, হ্যাঁ, হেমাটোক্রিটের সাথে যদি রেশিও না মিলে, ধরেন এগুলো সব মুছে দিই, হ্যাঁ, এগুলো আশা করি এতক্ষণে লিখে ফেলছেন, একটু ক্লিন করে দিই। দেখেন, আচ্ছা দেখেন, ধরেন একটা পেশেন্টের হিমোগ্লোবিন ধরেন লুকস লাইক কমছে, হেমাটোক্রিটও কমলো, বাট ধরেন এটা আছে ধরেন 10, এটা থাকার কথা কত? অ্যারাউন্ড 30, বাট এটা হয়ে গেল কত? ধরেন হেমাটোক্রিট কতর কথা, এটা হয়ে গেল 24, এটা বেশি কমে গেল না হেমাটোক্রিট? তাহলে এই যে হেমাটোক্রিট বেশি কমে গেল, এটা একটা প্যাথোলজি, এটা আপনার চিন্তা করতে হবে। ধরেন পেশেন্টটা কোথায় আছে? ডেঙ্গু ফিভারে আছে, তাহলে তার হেমাটোক্রিট কমে যাচ্ছে, তার মানে বুঝতে হবে পেশেন্ট কোথায় আছে? পেশেন্টের বডিতে কোনো একটা হয়তো অ্যাক্টিভ ব্লিডিং আছে, যার কারণে তার কি হচ্ছে? হেমাটোক্রিট কমে যাচ্ছে। তাহলে এই হেমাটোক্রিট কমার কারণ হিসেবে আপনি চিন্তা করতে পারেন তার কোনো একটা জায়গা দিয়ে কোনো কি হচ্ছে? ব্লাড লস হচ্ছে কিনা। ওকে, এই যে হেমাটোক্রিট কমলো, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হেমোডাইলেশন। আর হেমাটোক্রিট বাড়লে এটাকে আমরা কি বলি বলেন? হেমো কনসেন্ট্রেশন। হেমাটোক্রিট বাড়লে এটাকে কি বলি? হেমো কনসেন্ট্রেশন। এই হেমো কনসেন্ট্রেশন ডেঙ্গুতে কখন হয়? যখন আপনার কি হয়? প্লাজমা লিকেজ হয়, যখন ব্লাড ভেসেলস থেকে প্লাজমা বের হয়ে যায়, তখন ব্লাড ভেসেলসের ভেতর সেলের সংখ্যা বেড়ে যায়, তখনই কেবল হেমাটোক্রিট বাড়তে পারে। এছাড়া আরো কয়েকটা কারণ আছে। পেশেন্ট ডিহাইড্রেশনে থাকলে হেমাটোক্রিট বাড়তে পারে। তাহলে হেমাটোক্রিট বাড়ার একটা কারণ কখন বললাম? যখন প্লাজমা লিকেজ হয়। তাহলে প্লাজমা লিকেজ যখন হচ্ছে, আপনার পেশেন্টে আপনার কি দিতে হবে? আইভি ফ্লুইড দিতে হবে। আইভি ফ্লুইড দিতে হবে। ম্যানেজমেন্ট কি? আইভি ফ্লুইড। যদিও আমার ম্যানেজমেন্ট বলার উদ্দেশ্য আজকে না, রেদার শুধু ইন্টারপ্রিটেশন করা হচ্ছে উদ্দেশ্য। ওকে, হেমাটোক্রিট বাড়লো, হেমো কনসেন্ট্রেশন কি বোঝায়? প্লাজমা লিকেজ কখন হয়? ডেঙ্গুতে হতে পারে, এবং হলে ম্যানেজমেন্ট কি? ইন্টারভেনাস ফ্লুইড। কত এর বেশি হলে ইউজুয়ালি আমরা প্লাজমা লিকেজটাকে সিগনিফিকেন্ট ধরি, মোর দেন 20% ফ্রম দ্য বেস লাইন। ওকে, এটাকে বলি কি আমরা? হেমো কনসেন্ট্রেশন ইন ডেঙ্গু ফিভার। ম্যানেজমেন্ট কি? আইভি ফ্লুইড। এই ছাড়া আর কি কারণে বাড়তে পারে বলছিলাম? ডিহাইড্রেশন হলে আপনার কি হতে পারে? হেমো কনসেন্ট্রেশন হতে পারে। একটু করে মাথায় রাখেন না। আর হেমোডাইলেশন কি বললাম? পেশেন্টের কোনো একটা অ্যাক্টিভ ব্লিডিং আছে, অথবা আগে ধরেন হেমো কনসেন্ট্রেশন ছিল, এখন হেমোডাইলেশন আসতেছে। আগে হেমাটোক্রিট বাড়ছে, এখন হেমাটোক্রিট হঠাৎ করে কমতেছে, তার মানে ভালো। ভালো মানে পেশেন্ট রিকভারি করতেছে, এটা একটু হতে পারে। অথবা পেশেন্টের কোনো একটা কি হচ্ছে? অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে। তো অ্যাক্টিভ ব্লিডিং এর ম্যানেজমেন্ট কি? ব্লাড ট্রান্সফিউশন অ্যাকর্ডিং টু পেশেন্ট হিমোগ্লোবিন লেভেল। তাহলে ব্লাড লস হচ্ছে, তার মানে ম্যানেজমেন্ট কি?
ব্লাড ট্রান্সফিউশন। হেমোডাইলেশন এর ম্যানেজমেন্ট, ব্লাড ট্রান্সফিউশন, হেমো কনসেন্ট্রেশন ম্যানেজমেন্ট, ডিহাইড্রেশন। এই হেমাটোক্রিট নিয়ে অনেক কথা থাকলো, বিশেষ করে হেমাটোক্রিট বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য? ডেঙ্গুর জন্য। হেমাটোক্রিট আরেকটা কারণে বাড়তে পারে, সেটার নাম কি জানেন? পলিসাইথেমিয়া রুব্রা প্যারা, এটা তো হেমাটোক্রিট বাড়তে পারে। ওকে, সো অল অ্যাবাউট হেমাটোক্রিট আশা করি আমার শেষ। আমি তাহলে হিমোগ্লোবিন, হেমাটোক্রিট এগুলো শেষ করলাম। এবার দেখেন এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি। এমসিবি ইউজুয়ালি বাড়ে কখন বলেন? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে এমসিবিটা ইউজুয়ালি বাড়ে, সাথে এগুলো বাড়তে পারে। ওকে, আর এগুলো কমে কোথায়? এগুলো একটা, দুটা, তিনটাই কমে কোথায়? ইউজুয়ালি মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে। মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে যদি কখনো দেখেন মাইক্রোসাইট মানে এমসিবি কমলো, হাইপোক্রোমিক এমসিএইচ কমলো, অথবা সাথে এমসিএইচসি কমলো। ওকে, মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যেটাতে এমসিবি বাড়ে। এই যে এমসিবি বাড়লো, অ্যাপ্রোচ একরকম। এমসিবি অ্যালং উইথ এমসিএইচ, এমসিএইচসি কমলো, অ্যাপ্রোচ অন্যরকম। সাথে হিমোগ্লোবিন কমলো, সেটা সেই অনুযায়ী আমাদের চিন্তা করতে হবে। ওকে, কখন আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া চিন্তা করব, কখন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ চিন্তা করব, কখন হেমোলাইটিক অ্যানিমিয়া চিন্তা করব, কখন থ্যালাসেমিয়া চিন্তা করব, কখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া চিন্তা করব। এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে, হয়তো আমরা তো এগুলোর আসলে জিপি ব্যাচে আমি এগুলোর অনেক ডিসকাশন আছে হেমাটোলজির পোর্শনে। এখানে আমার মেইন কাজ, আবারও বলতেছি, রিপোর্ট ইন্টারপ্রিটেশন করে একটা রিপোর্ট থেকে কিভাবে আরেকটা রিপোর্টে যাবেন, আরেকটা ইনভেস্টিগেশন দিবেন, সেটাই ডিসকাস করা। ওকে, তবে সব এখানে আমি ডিসকাস করতে পারবো না, করতে গেলে এইটা একটা জিপি ব্যাচ হয়ে যাবে আলাদা। তারপর রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েট যেটা আছে, হ্যাঁ, আরডিডব্লিউ, এইটা ইউজুয়ালি আপনার কত থাকে? 14 থাকে। হ্যাঁ, এখানে কত? 12 থেকে 14 দিচ্ছে। এখানে আমার এই পেশেন্টের 13 আছে, তার মানে নর্মাল। কখনো যদি দেখেন যে এই আরডিডব্লিউ বেড়ে গেছে, হ্যাঁ, সবার আগে যে জিনিসটা চিন্তা করবেন, মোস্ট কমন কজ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেখানে কি বাড়ে? আরডিডব্লিউ বাড়ে। তাহলে দেখেন একটা পেশেন্টের হিমোগ্লোবিন কমলো, অ্যানিমিয়া, এমসিএস, এমসিএইচসি, এমসিবি কমলো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ডিউ টু হোয়াট? 4টা কজ: আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক। আপনি দেখবেন যে আরডিডব্লিউ বাড়তেই, মেবি ডিউ টু হোয়াট? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। পরের স্টেপ কি? পিবিএফ করা। ওখানে কি বলবে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াটা 100% বলে দিবে কোথায়? পিবিএফ এ। এরপরের স্টেপ কি? আয়রন প্রোফাইল করা অথবা সেরাম ফেরিটিন করা। যদি আইডিএ হয়, ফেরিটিন কমে যাবে। যদি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়, ফেরিটিন বেড়ে যাবে। তাহলে এইটুকু পর্যন্ত মোটামুটি আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন, ফ্রম হিমোগ্লোবিন টু পিভিএফ টু সেরাম ফেরিটিন। তাহলে আরডিডব্লিউ সম্পর্কে আর কিছু বলার আছে? আমি দেখি আর কোনো নোটে স্পেশাল কিছু লিখছি কিনা। তাহলে আরডিডব্লিউ সম্পর্কে এইটুকু মাথায় রাখেন যে এটা বাড়ে কোথায়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা আর কোথায় বাড়তে পারে? এটা আরো অনেক ধরনের অ্যানিমিয়াতে বাড়তে পারে, যেমন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে বাড়তে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়াতে বাড়তে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক লিভার ডিজিজে বাড়তে পারে, মিক্সড অ্যানিমিয়াতে বাড়তে পারে। 4-5টা কারণ বললাম না? এগুলো কিভাবে আলাদা করবেন? আপনি এমসিবি কম দেখলে আইডিএর দিকে বেশি ভাববেন, আপনি এমসিবি বেশি দেখলে ক্রনিক লিভার ডিজিজ, হেমোলাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এগুলো একটু বেশি ভাববেন। আপনি এমসিবি নর্মাল দেখলে আপনি মিক্সড অ্যানিমিয়া ভাববেন। তাহলে এরপরে অ্যাপ্রোচ কি? পিবিএফ আপনাকে বলে দিবে এটাকে মাইক্রোসাইটিক না ম্যাক্রোসাইটিক। পিবিএফ বলে দেওয়ার পর আপনি পেশেন্টে কি ক্রনিক লিভার ডিজিজ মনে হচ্ছে, নাকি হেমোলাইসিস মনে হচ্ছে, নাকি ম্যাক্রোসাইটিক মনে হচ্ছে, সেই অনুযায়ী আপনি আলাদা করবেন। পিবিএফ এ যদি বলে লাইসিস হচ্ছে, আপনি হেমোলাইসিস চিন্তা করবেন। পিবিএফ এ যদি বলে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আপনি তখন চিন্তা করবেন ভিটামিন B12 কম, নাকি ফলিক অ্যাসিড কম, নাকি অন্য কোনো কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে। ওকে, তাহলে একটা পেশেন্টের আরডিডব্লিউ বাড়তে পেলে ইউজুয়ালি মোস্ট কমন হচ্ছে আইডিএ। মোস্ট কমন কজ কি বলেন? আইডিএ। আমি একটু মুছতেছি। হ্যাঁ, তাহলে কি বাড়তে পেলেন বলেন? আরডিডব্লিউ বাড়তে পেলে মোস্ট কমন হচ্ছে কজ হচ্ছে কি? আইডিএ। আর কজ কি আছে? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর কি আছে? ক্রনিক লিভার ডিজিজ। আর কি আছে? হেমোলাইটিক অ্যানিমিয়া। আর কি আছে? মিক্সড অ্যানিমিয়া। মিক্স মানে ম্যাক্রোসাইটিক এবং মাইক্রোসাইটিক দুটো মিক্স। পেশেন্টের এমসিবি কম, কোনটা যায় বলেন? আইডিএ যায়। আর কোনটা যায়? কোনটা যায় না। ওকে, পেশেন্টের এমসিবি বেশি,
আইডিএ বাদে এটা যায়, এটা যায়, এটা যায়, এটা যায় না। তাহলে আলাদা করার জন্য একটা এমসিপি আপনাকে ক্লু দিবে। পরের স্টেপ কি? পিবিএফ। পিবিএফ এ যদি বলে আপনাকে ফ্র্যাগমেন্টেড সেল, হেমোলাইসিসের ফিচার থাকে, তখন আপনি হেমোলাইটিক এনিমিয়ার কথা বেশি ভাববেন। তখন আপনি হেমোলাইটিক এনিমিয়া এস্টাবলিশ করার জন্য সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করবেন। একটু পজ নিচ্ছি আজানের জন্য। আচ্ছা, তাহলে যেটা ডিসকাস করতেছিলাম যে আপনি পিবিএফ আপনাকে ক্লু দিবে যে এটা কি হেমোলাইটিক এনিমিয়া নাকি মিক্সড এনিমিয়া নাকি ম্যাক্রোসাইটিক এনিমিয়া নাকি মাইক্রোসাইটিক, আপনাদের পিবিএফ ক্লু দিয়ে দেবে, সেই অনুযায়ী আপনি পরের অ্যাপ্রোচটা নেবেন। ওকে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট আরডিডব্লিউ। ওকে, তাহলে অনেকে আপনারা আরডিডব্লিউ সম্পর্কে মিনিমাম ইনফরমেশনও জানেন না। ওকে, তাদের জন্য আজকে আমি অ্যাটলিস্ট যেটুকু ইনফরমেশন দিয়েছি এটুকু মাথায় রাখেন, এটা দিয়ে কিন্তু মোটামুটি কাজ দিবে। ওকে, প্লাটেলেট কাউন্ট বাড়লে কি হয় না বা কমলে কি হয়, ইউজুয়ালি আপনার সবার একটা আইডিয়া আছে। ওকে, জাস্ট এটুকু মাথায় রাখেন। একটা পেশেন্টের প্লাটেলেট কমে গেলে, পেশেন্টের ডেঙ্গু ফিভার থাকলে তখন একভাবে চিন্তা করবেন। একটা পেশেন্টের প্লাটেলেট কমলো, ডাব্লিউবিসি কমলো, আরবিসি কমলো, অন্যভাবে চিন্তা করবেন। এই যে প্যানসাইটোপেনিয়া অথবা আপনার শুধু প্লাটেলেট কমলো অথবা প্লাটেলেটের সাথে আরবিসি কমলো, তাহলে এই শুধু প্লাটেলেট যদি কমে এটার সাথে অন্য কোনো সেল লাইন ইনভলভ আছে কিনা সেই অনুযায়ী আপনি অ্যাপ্রোচ নেবেন। জিপি চেম্বারে আপনি যে কারণে ইউজুয়ালি প্লাটেলেট দেখেন সেটা আমি আশা করি সেটা হচ্ছে কি ইউজুয়ালি ডেঙ্গু ফিভার। ওকে, অথবা একটা পেশেন্টে এনিমিয়া পেলেন, সিবিসি করতে দিলেন, দেখলেন যে এনিমিয়ার সাথে ডাব্লিউবিসিও কম, প্লাটেলেটও কম, প্যানসাইটোপেনিয়া। পরের অ্যাপ্রোচকে একটা পিবিএফ করা। এর পরের অ্যাপ্রোচকে পিবিএফ এ যদি প্যানসাইটোপেনিয়া একদম 100% বলে দেয়, পরের অ্যাপ্রোচ ইউজুয়ালি আমরা হেমাটোলজিস্ট কাছে রেফার করাটাই বেস্ট হবে। কেন? এখন বোন মেরো করা লাগতে পারে। ওকে, এই যে এটা তো আমি ইনভেসিভ একটা প্রসিডিউর, আমি অ্যাজ এ জিপি ডক্টর হিসেবে আমার প্রেসক্রাইব করা বা দেওয়া উচিত না। তাও কেউ যদি দিয়ে দিতে পারেন এটা আপনার ইচ্ছা। ওকে, এমপিভি কি? এটা হচ্ছে মিন প্লাটেলেট ভলিউম। মিন প্লাটেলেট ভলিউম ইউজুয়ালি কাকে রিপ্রেজেন্ট করে? প্লাটেলেট কাউন্টকে রিপ্রেজেন্ট করে, প্লাটেলেট প্রোডাকশনকে রিপ্রেজেন্ট করে। আমার নোটে যেটুকু ইনফরমেশন আমি আপনাদের জন্য ম্যানেজ করছি, যদি কখনো দেখেন যে কি এই এমপিভিটা বাড়ছে, তার মানে বুঝতে হবে প্লাটেলেট প্রোডাকশনটা বাড়ছে। ওকে, আর এই যে আরেকটা আছে এখানে, যেমন রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ আছে, আরটা হচ্ছে কি প্লাটেলেট ডিস্ট্রিবিউশনও একটা ইন্ডেক্স আছে যেটা পিডিডব্লিউ আমরা বলে থাকি। ওকে, ওকে, তাহলে যেটা বলতেছিলাম পিডিডব্লিউ। ওকে, তাহলে এই পিডিডব্লিউ এটা হচ্ছে প্লাটেলেট ডিস্ট্রিবিউশন। তাহলে এই প্লাটেলেট ডিস্ট্রিবিউশন ওয়াই যেটা আছে, এই ইন্ডেক্সটা ইউজুয়ালি কাকে রিপ্রেজেন্ট করে? প্লাটেলেটকেই রিপ্রেজেন্ট করে। এটা ইউজুয়ালি যখন বাড়বে তখন বুঝতে হবে পেশেন্টের প্লাটেলেট টার্নওভারটা বাড়তেছে। কখন টার্নওভার বাড়ে? কোনোটা ইনফেকশনের সময়, কোনোটা ইনফ্লামেশনের সময়, অথবা পেশেন্ট ধরেন এতদিন থ্রম্বোসাইটোপেনিয়াতে ছিল ডিউ টু ডেঙ্গু ফিভার, এখন হঠাৎ করে প্লাটেলেট প্রোডাকশন বাড়তেছে, একটা টার্নওভার বাড়লো না, তখন এই পিডিডব্লিউটা বাড়তে পারে। ওকে, তাহলে মোটামুটি আপনাদেরকে আমি এই সিবিসি নিয়ে অনেক অনেক ইনফরমেশন দিলাম। এর বাইরে লাস্ট যেটা নিয়ে একটু করে বলবো সেটা হচ্ছে ইএসআর। ইএসআর ইউজুয়ালি আমরা কখন বাড়ে বলেন? আমরা ইউজুয়ালি ইনফেকশন এটা বাড়ে, ইনফ্লামেশনে বাড়ে, পেশেন্টের এনিমিয়া থাকলে বাড়তে পারে, পেশেন্টের কোনো একটা ক্রনিক ডিজিজ লাইক সিকিডি থাকলে বাড়তে পারে, পেশেন্টের ইনফেকশনের মধ্যে অনেকগুলো ডিজিজ তো আছে যেখানে ইএসআর বাড়ে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ভাইরাল সব। এর মধ্যে যখন আপনার একটা পেশেন্টের টিউবারকিউলোসিস থাকবে তখন দেখবেন এই ইএসআর এর কাউন্টটা কততে চলে যায়? 3 ডিজিটে চলে যেতে পারে। ওকে, তাহলে ইএসআর ইউজুয়ালি ইনফেকশন, ইনফ্লামেশন, এনিমিয়া, ক্রনিক ডিজিজ, তারপর হচ্ছে ম্যালিগনেন্সি, প্রেগনেন্সি সবগুলোতে বাড়ে। বাট যখন 100-র বেশি হয়ে যাবে তখন চিন্তা করবেন টিউবারকিউলোসিস অথবা কোনো একটা ম্যালিগনেন্সি, অথবা পেশেন্টের সিকিডিতেও আপনার ইএসআর 100-র কাছাকাছি হতে পারে, অথবা পেশেন্টের যদি সিভিয়ার এনিমিয়া থাকে সেক্ষেত্রে ইএসআর 100-র চেয়েও বেশি বাড়তে পারে। ওকে, এই এক সিবিসি নিয়ে কতক্ষণ কথা বললাম? প্রায় 30 মিনিটেরও বেশি কথা বললাম। ওকে, তাহলে আজকের সেশনে এইটু, ইনশাল্লাহ আমরা সিবিসির পরের ক্লাসে হয়তো আরো অনেকগুলো এই যে আজকে যেগুলো ফাইন্ডিংস বললাম সেই ফাইন্ডিংস ধরে আর কোন কোন ইনভেস্টিগেশন করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারবো।
সো যারা আমার কোনো জিপি ব্যাচে ভর্তি হন নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভর্তি হয়ে যান। কেন? আপনি জিপি ব্যাচে পূর্ণাঙ্গ জিপি প্র্যাকটিসের উপর 60+ ক্লাস পাবেন, এরকম ইনভেস্টিগেশনের উপর অ্যারাউন্ড 15 to 20 ক্লাসেস পাবেন, ইসিজির ক্লাসেস পাবেন, তাহলে ইনডোর ম্যানেজমেন্ট বা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্লাসও পাবেন। কোর্স ফি অনলি 5000 টাকা, যেই প্যাকেজ আপনি 100টার উপরও ক্লাস পাবেন এবং চেষ্টা করতেছি আইপ্যাড প্লাস স্মার্টবোর্ড দুটাকে সমন্বয় করে ক্লাসগুলো নেওয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।